তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 6 নম্বরের বড় প্রশ্নের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা এই কম সময়ের প্রস্তুতিতে যাতে খুব ভালোভাবে নাম্বার পেতে পারো, পরীক্ষায় ভালো ফলাফল লাভ করতে পারো, তার জন্যে কিন্তু এই বড় প্রশ্ন বা 6 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব আজকে। এর মধ্যে থেকে অনেক প্রশ্নই আমি করে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সাজেশনটা তোমরা দেখে নাও, আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা প্রথম অধ্যায় থেকেই কি করবে দেখে নাও। প্রথম অধ্যায় অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব, এই রাজনৈতিক তত্ত্ব এই চ্যাপ্টারটি থেকে প্রথম প্রশ্ন করবে আইনের সংজ্ঞা দাও এবং উৎসগুলি আলোচনা করো। অর্থাৎ আইনের সংজ্ঞা দিতে হবে এবং তার উৎস আলোচনা করতে হবে। এই প্রশ্নটি কিন্তু তোমাদের মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তোমরা প্রথমে এই প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে রেডি করে নাও। এরপর 2 নম্বর এই অধ্যায় থেকে প্রশ্ন করতে হবে স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদ, অর্থাৎ স্বাধীনতার প্রকারভেদ লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি লেখো। এরপর 4 নম্বর এখান থেকে প্রশ্ন করবে সাম্য বলতে কী বোঝো, সাম্যের প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর 5 নম্বর প্রশ্ন আছে সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো বা সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো। এভাবেও কিন্তু তোমাদের প্রশ্নটি আসতে পারে। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলিই কিন্তু আমি তোমাদের এই সাজেশনে রেখেছি। এই অধ্যায়ভিত্তিক সাজেশনটা তোমরা অবশ্যই ফলো করবে ভালো নাম্বার পেতে গেলে। এরপর 6 নম্বর প্রশ্ন করবে ন্যায় বিচারের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। এরপর 7 নম্বর প্রশ্ন ন্যায় বিচারের বিভিন্ন রূপ লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন করবে এই অধ্যায় থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিও কিন্তু ভালো করে করবে। এই অধ্যায় থেকে এটাই ছিল শেষ প্রশ্ন। অর্থাৎ এই প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব এই চ্যাপ্টারটি থেকে মোট 8টি প্রশ্ন করে যাও। সমস্ত প্রশ্নটাই কিন্তু কমন পাবে। অধ্যায়ভিত্তিক যেগুলো বলছি সেগুলো করতে থাকো। আর তোমরা যারা মনে করছো যে এতগুলো ম্যাম প্রশ্ন করতে পারবো না, তবে তোমাদের একটা উপদেশ দিচ্ছি যে প্রথম যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির ওপর কিন্তু জোর দেবে, বেশি গুরুত্ব সেই প্রশ্নগুলো। এরপর তোমরা 3 নম্বর অধ্যায় থেকে অর্থাৎ সরকারের ধরন এই চ্যাপ্টারটি থেকে কোন কোন বড় প্রশ্নগুলো করবে দেখে নাও। খুবই অল্প প্রশ্ন রেখেছি এই অধ্যায় থেকে, তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আগে করো এই অধ্যায় থেকে। 3 নম্বর অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নটি আগে করবে। এরপর কর্তৃত্ববাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। এটিও খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি কিন্তু খুবই ভালো একটি প্রশ্ন। এবং এই অধ্যায় থেকে আর একটি মাত্র প্রশ্ন আমি রেখেছি, 3 নম্বর প্রশ্ন টোটালিটারিয়ানিজম এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটিও কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি ভিডিওটা তোমরা এই চ্যানেলে গিয়ে দেখে নেবে। অর্থাৎ এই 3 নম্বর অধ্যায় থেকে এই 3টি মাত্র প্রশ্ন আমি তোমাদের রেখেছি, এই 3টি মাত্র বড় প্রশ্ন। এরপর অধ্যায় 4, এই 4 অধ্যায় বা সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা, এই অধ্যায়টি থেকে তোমরা কোন কোন বড় প্রশ্ন করবে, অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন করবে দেখে নাও। প্রথম প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণা আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন করবে এই অধ্যায় থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন করবে এই অধ্যায় থেকে 4 নম্বর প্রশ্ন
মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণা আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন 4 নম্বরের প্রশ্নগুলো করবে, এই 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব বাছাই করে কিন্তু এই প্রশ্নগুলো দিয়েছে। কারণ তোমরা যদি বই ঘেঁটে দেখতে যাও, বইয়ে দেখবে অসংখ্য প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অসংখ্য প্রশ্ন দেওয়া রয়েছে। আর ওইভাবে কিন্তু পড়লে হবে না, পরীক্ষার সামনেই চলে আসছে তোমরা জানো। তাই এই কয়েক মাসের মধ্যে, এই কিছুদিনের মধ্যেই কী করবে, খুব গুরুত্ব সহকারে পড়ো, যাতে ভালো নাম্বারটা পেতে পারো, অল্প সময়ে যাতে ভালো নাম্বার পেতে পারো। সেই কারণে কিন্তু আবারও বলছি, তোমাদের এই বড় প্রশ্নের সাজেশান তোমরা ভালো করে ফলো করো অবশ্যই ভালো নাম্বার পেতে গেলে। এরপর 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে দেখে নাও। জাতি ও জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদের 6 নম্বরের বড় প্রশ্নের সাজেশান দিলাম না। কেন? 6 নম্বরের এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না, এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন হয়। এই দেখো, প্রথম প্রশ্ন কি, জাতীয় জনসমাজের উপাদানগুলি লেখো বা উপাদানগুলি আলোচনা করো। তোমাদের এভাবেও প্রশ্নটি আসতে পারে, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 2 নম্বর প্রশ্ন, জাতির সংজ্ঞা দাও, এই প্রশ্নটিও খুব ভালো প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, এই অধ্যায় থেকে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা আলোচনা করো বা রবীন্দ্রনাথের ধারণা লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 6 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের সপক্ষে যুক্তি লেখো, অর্থাৎ পক্ষে যুক্তি কিন্তু এখানে লিখতে হবে। সপক্ষে যুক্তি মানে কি, পক্ষে যুক্তি, আর যদি বিপক্ষের যুক্তি লেখা থাকে সেক্ষেত্রে বিপক্ষে যুক্তি লিখতে হবে। এরপর তোমরা এই অধ্যায় থেকে 7 নম্বর প্রশ্ন কি করবে দেখে নাও। 7 নম্বর প্রশ্ন করবে, আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি লেখো, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 5 নম্বর অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে দেখে নাও। 5 নম্বর অধ্যায় অর্থাৎ মৌলিক অধিকার, এই চ্যাপ্টারটি থেকে কোন কোন সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের প্রশ্নগুলি করবে দেখে নাও। এই অধ্যায় থেকেও কিন্তু 6 নম্বরের প্রশ্ন হয় না, আবারও বলছি এই অধ্যায় থেকেও 6 নম্বরের প্রশ্ন হয় না, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 4 নম্বরের। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আমি রেখেছি, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারগুলি লেখো। এরপর 2 নম্বর প্রশ্ন লিখেছি, মৌলিক অধিকার ও স্বাধীনতা ও সাধারণ অধিকারের মধ্যে পার্থক্য লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন আমি রেখেছি, নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি ভালো করে করবে। এরপর 4 নম্বর প্রশ্ন রেখেছি, ভারতের সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন করবে, ভারতের সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, অর্থাৎ ভারতের সংবিধানে বর্ণিত বা স্বীকৃত স্বাধীনতার অধিকারগুলো কিন্তু আলোচনা করতে হবে, অর্থাৎ ভালো করে তোমাদের তৈরি করতে হবে, প্রশ্নটি এভাবেও আসতে পারে। এরপর 6 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে করবে, নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর অধ্যায় 6 নির্বাচন এবং প্রতিনিধিত্ব, এই অধ্যায়টি থেকে তোমরা কোন কোন 4 নম্বরের প্রশ্নগুলি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো। এরপর নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন তোমরা আসবেই, ধরে নিতে পারো আসবেই। এরপর 3 নম্বর প্রশ্ন তোমরা কোন প্রশ্নটি করবে দেখে নাও, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি আলোচনা করো, অর্থাৎ এই সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কি তোমাদের সংজ্ঞা হিসেবেও আসতে পারে।
তোমাদের আলোচনা করতে হবে সেক্ষেত্রে। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা গ্রহণের কারণগুলি আলোচনা করো, অথবা ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা ব্যবস্থা গ্রহণের কারণগুলি আলোচনা করো। এভাবেও তোমাদের প্রশ্নটি আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো লাগলে সাজেশানটা অতি অবশ্যই একটি লাইক করো, আর অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ তারাও যাতে এই সাজেশন ফলো করে ভালো নাম্বার পেতে পারে পরীক্ষায়। আর এখান থেকে তোমরা যদি কোনো প্রশ্ন দরকার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের আলোচনা করে দেব, কারণ আমি ইতিমধ্যেই কিন্তু অনেক প্রশ্ন তোমাদের আলোচনা করে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে সেই প্রশ্নগুলি দেখে নেবে। আর আজকে ক্লাসটা এই পর্যন্তই।